এই মালতী, আজকে না আমার ভীষণ খেতে ইচ্ছা করছে। তোর হাতের রান্না কিন্তু খুবই ভালো হয়, তাই আজকে আমি আমার বাড়ির কাজের লোককে দিয়ে চিকেন চাউমিন আর ডিম কিনে তোর ঘরে পাঠিয়ে দেব। তুই আমাকে ভালো করে এগ চিকেন চাউমিন রান্না করে পাঠাবি, ঠিক আছে? তুই আমাকে কেন বাজার করে পাঠাবি? আমি নিজে বাবাকে বলে বাজার করে রাখবো, তারপর তোর জন্য এগ চিকেন চাউমিন রান্না করব। না রে, কাকু রাজমিস্ত্রির কাজ করে খুব কষ্ট করে টাকা রোজগার করে, আর আমি চাই না আমার জন্য কাকু বাজার করে নিজের টাকা নষ্ট করুক। তাই তুই বেশি পাকা পাকা কথা বলিস না তো, আমি ঠিক সময় মতো বাজার করে পাঠিয়ে দেব। এই বলে রীতা কলেজ থেকে বাড়ি চলে যায়। রীতা এবং মালতী ছোটবেলা থেকে দুজনের ভীষণ ভালো বন্ধু ছিল। রীতা ভীষণ পরিমাণে বড়লোক হওয়ায় মালতীর সঙ্গে রীতার সামাজিক অবস্থার কোনো মিল থাকে না, কিন্তু রীতার তাতে কিছু যায় আসে না। সে মালতীকে নিজের পরিবারের থেকেও বেশি ভালোবাসে। অন্যদিকে ছোটবেলায় মালতীর মা মারা যাওয়ায় মালতীর বাবা স্বপন বাবু খুবই কষ্ট করে রাজমিস্ত্রির কাজের দ্বারা নিজের সংসার চালায়। মালতী প্রায় দিন রান্না করে রীতাকে নিজের হাতে খাবার খাওয়ায়। সেই কারণে রীতা আজকে এগ চিকেন চাউমিন খাওয়ার জন্য নিজের বাড়ির চাকরকে দিয়ে বাজার করিয়ে মালতীর বাড়িতে পাঠিয়ে দেয়। কিরে, আমি কখন থেকে তোর জন্য এগ চিকেন চাউমিন রান্না করে বসে আছি, আর তোর এখনো পাত্তা পাওয়া গেল না। তুই আদৌ আসবি তো নাকি? আসলে আমার ড্রাইভার দাদা এখনো এসে পৌঁছায়নি, তাই আমার এত লেট হয়ে গেল। এই বলে রীতা ফোন রেখে দেয় এবং সে তাদের 4 চাকা গাড়ি করে কিছুক্ষণের মধ্যে মালতীর কুড়ে ঘরে গিয়ে পৌঁছায়। তারা দুই বান্ধবী মিলে মজা করে গল্প করতে করতে এগ চিকেন চাউমিন খেতে থাকে। সেই সময় স্বপন বাবু খুবই খুশি হয়ে ঘরের ভেতর ঢুকে এসে বলে, মালতী মা, তোর জন্য একটা খুব খুশির খবর আছে। আমি তোর সাথে কমলের বিয়ে ঠিক করে এসেছি। আসলে আমি যে বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে যাই না, সেই বাড়ির দিদিমণির ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছিল, তাই আমি তোর ফটো দেখিয়েছিলাম। ওনাদের তোকে ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি তোর বিয়ে দিয়ে দেব। না বাবা, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। আমার ইচ্ছা আমি একটা ভালো চাকরি বাকরি করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হব। তুই কেন বুঝতে পারছিস না? এখন যদি আমরা এত ভালো সম্বন্ধ হাতছাড়া করে দিই, তাহলে হয়তো কোনোদিন তোর জন্য এত ভালো ছেলের বিয়ের সম্বন্ধ পাবো না। রীতা মা, তুমি ওকে একটু বোঝাও, ও তো একমাত্র তোমার কথাই শোনে। আরে মালতী, তুই চিন্তা করছিস কেন? তোর যদি বিয়ে হয়ে যায় তাহলে বিয়ের পর তুই চাকরি করতে পারবি। আর আগে তুই ছেলেটাকে দেখ, বোঝ, তারপর তো বিয়ের কথা। প্রথমেই মুখের উপর এরকম না করে দিস না তো। ঠিক আছে, রীতা যখন বলছে তাহলে আমি ছেলেপক্ষের সঙ্গে দেখা করতে রাজি আছি। এভাবেই মালতী কমল এবং তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য রাজি হয়ে যায়। তাই স্বপন বাবু আর দেরি করতে চায় না। সে তাড়াতাড়ি করে ছেলেপক্ষকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানায়। কমল পরের দিনই তার মা রানী দেবীকে নিয়ে মালতীকে দেখতে চলে আসে। সেই সময় রীতা ও মালতীদের বাড়িতে উপস্থিত থাকে। সত্যি স্বপন বাবু, তোমার মেয়েকে দেখতে খুবই সুন্দর। ওকে ফটোতে যেমন দেখেছিলাম তার থেকেও রিয়েলে অনেক বেশি সুন্দর। আমি এই বৈশাখ মাসের শুরুতেই আমার ছেলের সঙ্গে মালতীর বিয়ে দিতে চাই। দিদিমণি, আমি সবই বুঝলাম, কিন্তু বৈশাখ মাসের শুরুটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে না? বুঝতেই তো পারছেন আমি সেই রকম খুব ভালো একটা টাকা রোজগার করতে পারি না, তাই বিয়ের জোগাড়জাটি করতে একটু তো সময় লাগবেই। কি তুমি মেয়ের বিয়ে দেবে বলে ঠিক করেছো, আর এখনো পর্যন্ত টাকা জমিয়ে উঠতে পারোনি? আমি এরকম ঘরের মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব না। তাই তুমি যদি বৈশাখ মাসের শুরুতে টাকা পয়সা জমিয়ে নিজের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার মেয়েকে আমার ছেলের বউ বানাবো, না হলে নয়। রানী দেবী এই কথা বলে কমলকে নিয়ে সেখান থেকে চলে যায়। ফলে স্বপন বাবু মালতীর বিয়ে নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। স্বপন বাবু এবং মালতীর এরকম বিপদের দিনে রীতা তাদের পাশে এসে দাঁড়ায়। কাকু, তুমি এত চিন্তা করছো কেন? আমরা ঠিক বৈশাখ মাসের শুরুতে কমলের সঙ্গে মালতীর ধুমধাম করে বিয়ে দেব, আর এমন ভাবে বিয়ে দেব যাতে ও শাশুড়ি মায়ের চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। তুই চুপ কর রীতা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ধুমধাম করে বিয়ে দেওয়ার মতো টাকা আমার বাবার কাছে নেই। তোর বাবার কাছে টাকা নেই তাতে কি হয়েছে? আমার কাছে তো আছে, তাই আমি খরচা করে তোর বিয়ে দেব। কিন্তু আমার একটা শর্ত আছে, তোর বিয়ে যৌতুক হিসেবে আমি তোর সাথে তোর শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো। রীতার এরকম অদ্ভুত কথা শুনে স্বপন বাবু এবং মালতী দুজনেই ভীষণ অবাক হয়, কারণ বিয়ে যৌতুকে ধনী বান্ধবী যাওয়ার কথা এর আগে তারা কোনো ক্ষেত্রেই শোনেনি। যৌতুকে সকলে সোনা গহনা, দামি বাড়ি গাড়ি, টাকা পয়সা এসব কিছুই দিয়ে থাকে, কিন্তু জলজ্যান্ত একটা মানুষ যৌতুক হিসেবে যায় তা মনে হয় এই প্রথমবার মালতীর বিয়ের ক্ষেত্রেই হবে। তুই আমার সাথে যৌতুক হিসেবে যাবি কেন রীতা? ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। তুই বিয়ের পর আমার সঙ্গে গিয়ে থাকবি? তবে এটা যদি সত্যি হতো, এর চেয়ে ভালো কিছু আর কিছুই হতে পারে না।
আরে তুই কেন বুঝতে পারছিস না? তুই যদি বিয়ে করে চলে যাস তাহলে আমাকে ভালো ভালো রান্না করে কে খাওয়াবে? তাই আমি তোর সঙ্গে তোর শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো। রিতার এমন কথা শুনে স্বপন বাবু এবং মালতী দুজনেই রাজি কিন্তু আসল দুশ্চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ায় যে মালতীর হবু শ্বশুর বাড়ির লোক এই ব্যাপারটা মেনে নেবে কিনা। তাই স্বপন বাবু রানী দেবীকে ফোন করে এই ঘটনা জানালে রানী দেবী একেবারে আকাশ থেকে পড়ে। এ আবার কেমন কথা? আমি ছেলে বিয়ে দিয়ে বাড়িতে বউ নিয়ে আসবো আর বউয়ের সঙ্গে তার বান্ধবীকেও পুষবো নাকি? এরকম হয় না স্বপন বাবু, কারণ আমি আমার ছেলের টাকা দিয়ে বউয়ের সঙ্গে তার বান্ধবীকে খাওয়াতে পারবো না। দিদিমণি, আপনি ভুল বুঝছেন। আমার মেয়ের বান্ধবী অনেক বড়লোক ঘরের মেয়ে, সুতরাং ওকে খাওয়াতে আপনাদের 1 টাকাও খরচা করতে হবে না। তাই আপনারা যদি রাজি থাকেন আমি বৈশাখ মাসের শুরুতেই ধুমধাম করে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো, আর বিয়েতে কোনো অভাব রাখবো না। বড়লোক বান্ধবীর কথা শুনে লোভী রানী দেবী ধীরে ধীরে স্বপন বাবুর কথাতে রাজি হয়ে যায়। তাই স্বপন বাবু খুবই খুশি হয়। বাড়িতে একটা সোনার ডিম পাড়া রাজহাঁস আসবে, তাই আমি কি করে না করতে পারি? বৌমাকে নিয়ে এসে ওকে চাকরানির মতো রেখে দেব আর ওর বড়লোক বান্ধবীর টাকায় আমি মজায় জীবন কাটাবো। এভাবেই দেখতে দেখতে কমল এবং মালতীর বিয়ের দিন চলে আসে। রিতা নিজের বান্ধবীর বিয়েতে অনেক অনেক টাকা খরচা করে। নিজের বান্ধবীকে সোনা দানা গহনা এবং দামি দামি জামা কাপড়ে একেবারে ভরিয়ে দেয়। বেশ জাঁকজমকপূর্ণভাবে কমলের সঙ্গে মালতীর বিয়ে হয়। আর বিয়ের পর মালতী যৌতুক হিসেবে দামি দামি জিনিসপত্র সঙ্গে সঙ্গে তার ধনী বান্ধবীকেও শ্বশুর বাড়িতে নিয়ে চলে যায়। কিন্তু বিয়ের পর একদিনও পার হতে পারে না মালতীর শাশুড়ি মা নিজের বৌমার উপর পরিবারের সমস্ত দায়িত্ব এবং কাজকর্ম চাপানো শুরু করে দেয়। বৌমা, সকাল 7টা বেজে গেছে, শ্বশুর বাড়িতে এত বেলা পর্যন্ত মেয়ে মানুষেরা ঘুমায় না। তারপরে জলখাবার রান্না করা শুরু করে দেবে, আর জলখাবারে আমরা গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম খাবো। আসলে কালকে রাত্রিবেলায় রিসেপশনের অনুষ্ঠান ছিল তো, তাই আমার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর কখনো এরকম হবে না মা। এই বলে মালতী মাথায় ঘোমটা দিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে যায়। এদিকে রানী দেবী এবং মালতীর কথায় রিতারও ঘুম ভেঙে যায়। আর রিতার প্রত্যেকদিন বেলা 12টা পর্যন্ত ঘুমানোর অভ্যাস ছিল, তাই তার ঘুম ভেঙে দিলেও সে ঘাপটি মেরে বিছানার উপর শুয়ে থাকে। বেলা 11টার সময় ঘুম থেকে উঠে রিতা হাই তুলতে তুলতে বাইরে বেরিয়ে আসে। রানী কাকিমা, ও রানী কাকিমা, আমার গরম গরম কফি কোথায় গেল? আমার প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কফি খাওয়ার অভ্যাস, তাই তাড়াতাড়ি আমাকে কফি করে দিন। সে কি, আমি তোমাকে কফি করে দিতে যাব কেন? তুমি তোমার বান্ধবীর সঙ্গে যৌতুক হিসেবে এখানে এসেছো, তাই তোমার বান্ধবীকেই বলো, ও তোমাকে ভালো করে কফি বানিয়ে দেবে। আর ও তো এখন রান্নাঘরেই আছে। ও, আমার বান্ধবী শ্বশুর বাড়িতে এসে শুধু রান্না করবে, আর শাশুড়ি মা হিসেবে আপনার কোনো দায়িত্ব নেই, তাই তো? আমার বান্ধবী জলখাবার বানাবে, আমার বান্ধবী চা করবে, আর আপনি পায়ের উপর পা তুলে বসে থাকবেন? ঠিক আছে, আমি ভেবেছিলাম আজকে আমাকে যে কফি করে খাওয়াবে তাকে আমি একটা ডায়মন্ডের সেট উপহার দেব। তাহলে আমি আমার বান্ধবীকে ডায়মন্ডের সেটটা গিফট করে দেব। মালতী তার বড়লোক বান্ধবী এবং শাশুড়ি মায়ের কথা শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। রিতা এভাবে রানী দেবীকে আদেশ দিচ্ছে দেখে মালতী চুপ করে থাকে। অন্যদিকে রানী দেবী এতই লোভী ছিল যে ডায়মন্ডের সেটের কথা শুনে সে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায় এবং রিতার জন্য কফি বানানো শুরু করে। এভাবে মালতীর ধনী বান্ধবী জিনিসপত্র দেওয়ার লোভ দেখিয়ে রানী দেবীকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে শুরু করে। রিতা, তুমি বলেছিলে বাড়ির সব কাজ করলে তুমি আমাকে দামি দামি উপহার দেবে, কিন্তু তুমি তো দেখছি আমাকে কিছুই দিচ্ছ না। এরকম করলে কি করে হবে বলো মা? যখন সময় আসবে তখন সব পেয়ে যাবেন। এখন আমার দামি দামি জামা কাপড়গুলো আর আমার বান্ধবীর সব জামা কাপড়গুলো আপনি ভালো করে কেচে দিন। তারপর আমার জন্য গরম গরম হোয়াইট সস পাস্তা আর পিৎজা বানাবেন। রানী দেবী ভীষণ কুড়ে হওয়ায় তার এসব কাজকর্ম করতে একদমই ভালো লাগে না, তাই সে রিতার আড়ালে নিজের বৌমার কাছে যায় আর তাকেই সব কাজ করার জন্য হুকুম করে। মা, আপনি বুঝতে পারছেন না, রিতা ভীষণ রাগী, আর ও যদি জানতে পারে আপনি আমাকে দিয়ে সব কাজ করাচ্ছেন তাহলে কিন্তু পুরো বাড়ি মাথায় করবে। আমি ভালো করেই বুঝতে পারছি তোমরা বদমাইশ দুই বান্ধবী পরিকল্পনা করে আমার বাড়িতে এসে আমাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছ, তাই তো? আমি কোন কুলক্ষণে যে এরকম বাজে বউকে নিয়ে এসেছিলাম কে জানে। এসব কথা লুকিয়ে লুকিয়ে রিতা শুনে ফেলে, তাই সে রানী দেবীর উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আপনার এত বড় সাহস যে আপনি আমার পেছনে মালতীর কাছে আমার নামে বাজে বাজে নিন্দা করছেন, আর আপনি মালতীকে দিয়ে সব কাজ করাতে চাইছেন।
আপনি এই কাজ করেছেন বলে আমি আপনার উপর আরো বেশি বেশি কাজ চাপিয়ে দেব। আপনি যদি কাজ না করেন তাহলে আমি আপনার নামে বধূ নির্যাতনের কেস করব। আর বিয়ের সময় যখন আমি যৌতুক হিসেবে এসেছিলাম তখন আমি যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আপনি হজম করে দিয়েছেন, ওগুলো পর্যন্ত আমি আপনার কাছ থেকে নিয়ে নেব। এসব কথা শুনে রানী দেবী আর কোনো কথা বাড়াতে চায় না। সে তাড়াতাড়ি করে সমস্ত জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দেয় এবং রান্নাঘরে গিয়ে রান্নাও করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রীতা তার বাবার সঙ্গে দেখা করবে বলে নিজের বাড়িতে যায়। এবার পালে বাঘ পড়েছে বৌমা, তোমার বড়লোক বাজে বান্ধবী এই সুযোগে আমি তোমাকে একেবারে খাটিয়ে মারবো। আর তোমার কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পাই তাহলে তোমাকে আমি সত্যিই মেরেই ফেলবো। এই বলে রানী দেবী তার বৌমাকে দিয়ে অমানসিকভাবে বাড়ির কাজ করানো শুরু করে দেয়। সে এক মুহূর্ত তার বৌমাকে বসতে দেয় না। এমনকি রানী দেবী মালতীর উপর অত্যাচার করার জন্য তাকে খেতে পর্যন্ত দেয় না। এভাবেই দেখতে দেখতে 2 দিন কাটে। বাড়ির কাজ করতে করতে মালতীর চোখের তলায় কালি পড়ে। একদিন মালতী ভুল করে রান্নায় বেশি নুন দিয়ে দেওয়ার ফলে তার শাশুড়ি মা তাকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। আর এসব দৃশ্য রীতা জানালার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে দেখে। সে আর সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ দরজায় কলিং বেল বাজায়। যা গিয়ে দরজাটা খোল, আমার মনে হয় দুধওয়ালা এসেছে, কারণ তোর বান্ধবী আসতে এখনো তো 2 দিন বাকি আছে। এই সুযোগে তোকে মেরে আমি আধমরা করে দেব। মালতী কাঁদতে কাঁদতে গিয়ে দরজা খুলে দেখে তার বান্ধবী রীতা সেখানে দাঁড়িয়ে আছে। সে রীতাকে জড়িয়ে ধরে ভীষণ পরিমাণে কাঁদতে থাকে। রীতাকে দেখা মাত্রই ভয়ের চোটে রানী দেবীর হাত পা ঠান্ডা হয়ে যায়। কি ভেবেছিলেন আপনি যে আমি নেই এই সুযোগে আপনি আমার বান্ধবীকে মেরে ফেলবেন? আপনি যখন আমার বান্ধবীকে দেখতে এসেছিলেন তখনই আমি আপনাকে দেখেই বুঝে গিয়েছিলাম যে আপনি একেবারে বদমাইশ মহিলা। আর সেই কারণেই আপনাকে শাস্তি দেওয়ার জন্য আমি যৌতুক হিসেবে এখানে এসেছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো আপনি পাল্টে গেছেন, যদিও বা আমি ভুলই ভেবেছিলাম। তবে এবার আপনি যেমন আমার বান্ধবীকে মেরেছেন ঠিক আমি তেমন ভাবেই লাঠি দিয়ে আপনাকে পিটিয়ে পিটিয়ে মারবো। এই বলে রীতা যখন মালতীর শাশুড়ি মাকে লাঠি দিয়ে পিটিয়ে শিক্ষা দিতে যাবে তখনই মালতী রীতার সামনে এসে বলে, ছেড়ে দে রীতা, তোকে আর এই বয়স্ক মহিলাকে শাস্তি দিতে হবে না। কারণ উনি খারাপ কাজ করলেও আমি চাই না আমার বান্ধবী কোনো খারাপ কাজ করুক, তাই তুই ওনাকে ছেড়ে দে দয়া করে। বৌমার এরকম কথা শুনে রানী দেবীর চোখে জল চলে আসে, কারণ সে যেই বৌমাকে পিটিয়ে মারছিল সেই বৌমার জন্যই আজকে তার প্রাণ বেঁচে যায়। আমার ভুল হয়ে গেছে বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার উপর অত্যাচার করব না, আর তোমাদের সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করব। তোমার ধনী বান্ধবী এই বাড়িতে আসার সময় যে দামি দামি গহনাগাটি জিনিসপত্র নিয়ে এসেছিল সেগুলো আমার কিছুই লাগবে না, ও সবকিছু ফিরিয়ে নিয়ে যেতে পারে। রানী দেবীর এমন পরিবর্তন দেখে মালতী এবং রীতা দুজনেই খুবই খুশি হয়। তাই তারা দুজনেই রানী দেবীকে ক্ষমা করে দেয়। এভাবে যৌতুকে আসা ধনী বান্ধবী রানী দেবীকে পুরোপুরি পরিবর্তিত করে মালতীর সংসার বাঁচিয়ে নেয়।